চক্রবর্তীর উদ্যোগে সেবাশ্রয়ে শিবির চলছে টিটাগড়ে, হাজার হাজার মানুষ উপকৃত হচ্ছেন, দাবি করছেন বিধায়ক রাজ চক্রবর্তী। ভোটের আগে কি তাহলে ব্যারাকপুরের ব্যাকফুটে চলে যাচ্ছে? না না, বিজেপি ব্যাকফুটে যাবে কেন? 5 বছরে মনে পড়লো না হঠাৎ মরার সময় হরিনাম সংকীর্তন করতে শুরু করলেন রাজ চক্রবর্তী? ব্যাকফুটে কে সে তো মানুষ বুঝতে পারছে। কারণ যদি হবার পর থেকে সেবাশ্রয় হতো তাহলে একটা কথা ছিল। আর দুই হচ্ছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে সঙ্গে রাজ চক্রবর্তীরাও যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কাজ করছে এটা বোঝা যাচ্ছে। কারণ বাংলার মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্যে আমরা ভারতবর্ষে 1 নম্বর জায়গায় পৌঁছে গেছি। বাংলার মুখ্যমন্ত্রী বলছেন হাসপাতালগুলো এত ভালো সার্ভিস যে কোথাও ভারতবর্ষে কোথাও পাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে সেবাশ্রয় করতে হচ্ছে কেন? সেখানে চিকিৎসার জন্য আলাদা করে প্রাইভেট ডাক্তারদের ডেকে নিয়ে এসে করতে হচ্ছে কেন? তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাহলে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন এবং রাজ চক্রবর্তীরা সেটাকেই এস্টাবলিশ করছেন। আমার তো মনে হয় যেটা একটা চক্রান্ত বোধহয় অভিষেক ব্যানার্জি এবং রাজ চক্রবর্তীদের, যে মমতা ব্যানার্জিকে হেয় করা। আমি যখন আসছিলাম আমি দেখলাম যে চারিদিকে পুরো ব্যারাকপুর টিটাগড়ে মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি আর রাজ চক্রবর্তীর চারিদিকে পোস্টার লাগানো। সেটা তো আছে, ওদের প্রচার করতে হয়। কারণ মুখ্যমন্ত্রী আর অভিষেক ব্যানার্জি পাশ থেকে সরে গেলে পিছনে তো রাজ চক্রবর্তীকে কেউ খুঁজে পাবে না। কারণ উনি কয়েকটা ওই হিন্দি ডাবিং করেছেন, হিন্দি ডাবিং নয়, তামিল ফামিলের ডাবিং করেছেন। এছাড়া তো ভালো বই কটা হয়েছে আমি জানি না, বলতে পারবো না। তা সেখানে দাঁড়িয়ে ওনাকে তো বেঁচে থাকতে হবে, ওদের ফটো দিয়ে সেখানে আছে, সেটা তো সে প্রচার করুন। উনি রাজনীতি করছেন, সে দলের নেতা নেত্রীর ছবি দিচ্ছেন, আমার কোনো আপত্তি নেই। উনি কাজ করুন, উনি থাকুন, ব্যারাকপুরের মানুষ ওনাকে চাইলে উনি বারবার জিতুন, আমার এই বিষয়ে কিছু বলার নেই। তবে সেবাশ্রয় করে লাফালাফি করাটা আমার মনে হয় এটা চিফ মিনিস্টারের বিরুদ্ধে একটা চক্রান্ত হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রীর সময় স্বাস্থ্য ব্যবস্থা এতটাই এগিয়ে গেছে মুখ্যমন্ত্রীর কথা মতো, সেখানে আলাদা করে শিবির করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। কিন্তু চারিদিকে যে আমরা জানি যে গতকাল ছিল স্বামীজির জন্মদিন, কই আমি তো এখানে কোনো পোস্টার সেরকম দেখলাম না। শুধুমাত্র তো রাজ চক্রবর্তী, মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি। স্বামীজি তো এখন কেউ নয়, এখন তো যুবরাজ তো একজন। বাংলার মানুষ স্বামীজিকে মহারাজ যুবরাজ বলতো, এখন তো সেসব নেই। তাই জন্য স্বামীজির ছবি সরিয়ে দিয়ে সেখানে যুবরাজের ছবি উঠে গেছে। সুতরাং বাংলায় তো আর স্বামীজি কোথায়, এখন তো একটাই স্বামীজি, তার নাম অভিষেক ব্যানার্জি। সুতরাং ও তো কোনো ইয়ে নেই এখন। ওনাকে রাখলেই, উনি থাকলেই এরা থাকবে, নাহলে থাকবে না। তাই ওনারই পুজো করতে হবে। আর মমতা ব্যানার্জি সরে গেলে একটা ভোটও পাবেন না বলে মমতা ব্যানার্জি ছবিটা রেখেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আপনার অভিষেক ব্যানার্জি বলছেন যে আমরা মিথ্যাবাদী পার্টি নয়, আমাদের একটা আদর্শ আছে। সকাল থেকে সন্ধ্যাবেলাতে মিথ্যে কথাই বলে যাচ্ছেন। বাংলার মুখ্যমন্ত্রী তো মিথ্যে ছাড়া সত্য বলেনি না। কেন্দ্রীয় সরকারের টাকায় রেশন আসছে, উনি বলছেন উনি দিচ্ছেন। কেন্দ্রের টাকায় রাস্তা করছেন, উনি বলছেন উনি দিচ্ছেন। কেন্দ্রের সমস্ত টাকা নিয়ে প্রকল্পগুলো করে সব বলছেন আমি দিচ্ছি। তাই সব থেকে বড় মিথ্যেবাদীটার নামই তো পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি, আর তার সক্রিয় হচ্ছে অভিষেক ব্যানার্জি। তাই ওদের কাছে অবশ্য মিথ্যেটাই সত্যি, সেই কারণেই ওরা বলছেন আমরা মিথ্যে কথা বলি না। বাংলার মানুষ জানে পৃথিবীর সব থেকে বড় মিথ্যেটাই হচ্ছে যে ওরা মিথ্যে কথা বলে না। আমাদের দিকে আঙুল উঁচু করে কথা বলেছিল, আমি আঙুল নামিয়ে কথা বলতে বললাম। অভিষেক ব্যানার্জি বলছেন দিদি নাকি জ্ঞানেশ কুমারকে চ্যালেঞ্জ দিয়েছে। বন্ধ ঘরের মধ্যে কে কার আঙুল নামিয়েছে আমরা তো কেউ দেখিনি। তাই আঙুল নামিয়েছেন না পায়ের আঙুল ধরেছিলেন আমি বলতে পারবো না। সুতরাং ওটা নিয়ে বলে দেবেন আপনি বন্ধ ঘরের ব্যাপার, ওটা গণেশ মুখার্জি, গণেশ বাবুর সঙ্গে বা অভিষেক বাবুর ব্যাপার আছে, ওটাতে আমরা ঢুকবো না। সরকারি অফিসারদের সঙ্গে কি হয়েছে আমাদের ওটাতে ঢোকার দরকার নেই। আর যে বিষয়টা আমরা জানি না, কে কার আঙুল নামিয়েছে, কে কার পায়ে ধরেছে, কে কার আঙুল ধরেছে আমরা জানি না, তাই ওই বিষয়ে আমি কোনো কথা বলবো না। অন্যদিকে দেখা যাচ্ছে যে আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে ইডি গেছে এবং ইডির দাবি জোর করে ঢুকে ইডির আধিকারিকদের হুমকি দেন মুখ্যমন্ত্রী। তবে কি গ্রেফতার হতে যাওয়া মুখ্যমন্ত্রী নিজের পদের ফায়দাটা উঠিয়েছিলেন? না, সে তো বলে নিজের পদের ফায়দায় উঠিয়েছেন, আর যায় কি করে? মমতা ব্যানার্জি যদি পদের ফায়দা না তুলতেন তাহলে ডিজি, সিপি সব গেলেন কেন? উনি তো ক্ষমতাটাকে বিয়ে করে এটা করলেন। এবং ওনার থেকেও তো বড় বেশি অপরাধ হচ্ছে এই সমস্ত IAS IPS অফিসারদের, তারা কি করে এরকম বেআইনি কাজ করলেন। আর এই বিষয়ে দেখুন, এটা বিষয়ে কি হবে, অ্যারেস্ট হবেন কি হবেন না সেটা ঠিক করবে সুপ্রিম কোর্ট। যেখানে আইনে চলে গেছে আমি ঢুকবো না। তবে সাধারণ মানুষ মনে করে যদি এরকম চুরি করার পরও মুখ্যমন্ত্রী পার পেয়ে যায় তাহলে মানুষ, চোরেদের স্বর্গরাজ্য হবে। বাংলার মানুষ কিন্তু নিজেরা একটা অস্তিত্বহীনতায় ভুগবে। আর কেবল হুমকি নয়, জোর করে ফাইল ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে
চাঞ্চল্যকর দাবি করছি। না না, ছিনিয়ে গেল, চুরি করে নিয়ে গেছে তো ফাইল উনি ছিনিয়ে নিয়েছেন। ওনার অফিসাররা দেখলাম, মানে পুলিশের লোকজন দেখলাম কাগজপত্র তুলে নিয়ে এসে জোর করে একটা তৃণমূল কংগ্রেসের নামে লাইসেন্স পাওয়া একটা গাড়ির মধ্যে তুলে নিয়েছেন, তুলে নিয়ে চলে গেছেন। এ তো একরকমের জোর করে চুরি ডাকাতি যাই বলুন সবটাই করেছেন উনি ওনার নিজের ক্ষমতা বলে, প্রশাসনকে সম্পূর্ণভাবে কাজে লাগিয়ে, যেটা বেআইনি তো বটেই। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী, বলছেন যে বিজেপি ছকে খেলছে কমিশন আর বেছে বেছে মহিলাদের নাম বাদ দিচ্ছে। সারা ভারতবর্ষে এসআইআর হচ্ছে, সেখানে বিজেপির শাসিত রাজ্যেও হচ্ছে, অবিজেপি মানে বিজেপি শাসিত নয় এমন রাজ্যেও হচ্ছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে। আর কোন রাজ্য থেকে এটা শোনা যাচ্ছে না। উত্তরপ্রদেশের বুকে বোধহয় 2 কোটির ওপর নাম বাদ গেছে, সেখানে তো বিজেপি শাসিত রাজ্য, তাতেও তো নির্বাচন কমিশন এত নাম বাদ দিচ্ছে। বোধহয় তো চিৎকার করছে না, যোগী আদিত্যনাথ তো গেল চিৎকার করছে না। আজকে মমতা ব্যানার্জিকে করতে হচ্ছে কেন? কারণ মমতা ব্যানার্জি জানেন এইসব চোরেদের ভোটে উনি জিতে আছেন, তাই চোরেদের ওইসব বাদগুলো দিলে পরে উনি হেরে যাবেন বলে চিৎকার করছেন। সব থেকে তো বেশি ভোট, বেশি নাম বাদ গেছে উত্তরপ্রদেশে। সেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে তো একবারও শুনিনি এই হয়েছে ওই হয়েছে বলে চিৎকার করতে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী করছেন আমরা তো বুঝতে পারছি না। আর রবীন্দ্রনাথ ঠাকুর যদি থাকতেন তাহলে এসআইআর এ তাকেও হয়তো নোটিশ পাঠাতে হতো। মানে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনকে তীব্র খোঁচা করছেন। ডাকতে হতেই পারতো, কারণ হচ্ছে যদি অমর্ত্য সেনের মতন লোকের মায়ের বয়স, মানে উনি জন্মার যে বয়স দিয়েছে তাতে মা 15 বছরে মা হয়েছে, তা যদি এরকম থাকে সন্দেহ হয় তাহলে তো করতেই পারেন। আর যদি ভুল হয়, আমি যদি ভুল দিই, যেমন আপনাদের তৃণমূলের সাংসদ কাকুলি ঘোষ, তারপরে পরে মুখ বন্ধ হয়ে গেল যখন কাগজটা বেরিয়ে গেল বাজারে, ইচ্ছে করে ভুল করে ফর্ম জমা দিচ্ছেন, তা ডাকবে না? এবং ফর্মের ওপরে ওই সাদা কালি দিয়ে সবুজ কালি দিয়ে লেখাগুলো মুছে দিয়েছে, রাখবে না? তাই যদি ভুল হয় সে ভুলটা সংশোধন করতে ডাকবে, সেটি রবীন্দ্রনাথ ঠাকুর যে কেউ উঠতে পারে। যেমন অমর্ত্য সেনকে ডেকেছে বলে এমন গেল ভাবতো অমর্ত্য সেনের যদি প্রমাণ করে দেবে যে হ্যাঁ আমার মা 15 বছরে মা হয়েছে, তাহলে তো হয়ে গেল, কোনো অসুবিধা নেই তো। যদি কেউ এমনও দেখা গেছে যে অনেকের জায়গায় 8 বছর 10 বছরেও মা হয়ে গেছে এরকম হিসেব হচ্ছে, তা যদি কোনো মহিলা সমস্ত রিপোর্ট ভাঙে দিয়ে 8 বছরে মা প্রমাণ করতে পারে 8 বছরে মা হয়েছি, সেটা ঠিক হবে। আর আমরা তো আমাদের কাছে সন্দেহ লাগলে আমরা তো, মানে যে কোনো মানুষের যদি সন্দেহ লাগে তারা তো সেটা নিয়ে করবে। নির্বাচন কমিশন এই ব্যাপারে জানতে চেয়েছে, যদি ভুল করে নেবে, অসুবিধা কি আছে? অন্যদিকে দেখা যাচ্ছে যে অভিনেতা দেব একটা সভায় বলছেন যে মুখ্যমন্ত্রী যদি কাজের নিরিখে দেখা যায় তাহলে তৃণমূল 250টি আসন নিয়ে জয়ী হবে। দেবের বিরুদ্ধে দেবের পার্টির লোকেরাই করছে, কুড়াল ঘোষ সব থেকে বেশি বিরোধী। দেবকে সব কথাগুলো বলতে হবে। দেব মনে মনে এগুলো জানে, দেবও জানে, দেব ভালো ছেলে, জানে যে কি হচ্ছে, কিন্তু না বললে যেটুকু কাজ করতে পারে সেটাও করতে পারবে না। তাই দেবের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবকে বিপদে ফেলবেন না, বেচারি করছেন হচ্ছে ঠিক আছে করুক। কারণ দেব এটা না বললে দেব দেখছে অভিষেক ব্যানার্জি যা বলছে তার থেকে আরো 20টা না বাড়ালে পরে দেবের অসুবিধা হবে। তা আমিও দেবকেও বলবো যে 250 করলে গেল, বাকিগুলো আর বাদ রাখলে গেল, বাকি ওই 44টা বোধহয় হয়, বাকি 44টাও দিয়ে দাও। কারণ ওগুলো নালে কাকে দেবে জেনে নাও। তোমরা বা 50টা আর বাকিরা তোমাদের যারা দাবেদার বা তোমাদের যারা ওই সহযোগী দল সিপিএম কংগ্রেস তাদের দিলে, কাদের দিলে এটা পরিষ্কার করে বলো।